2040 সালের মধ্যে মাথাপিছু আয় প্রায় 4 গুণে নিয়ে যাওয়ার মতো প্রতিশ্রুতি জামায়াতে ইসলামীর। এছাড়া রাজস্ব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে দেয়া হয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি। আছে ঋণ খেলাপি, অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি, চাঁদাবাজি সহ নানা অপকর্ম বন্ধের কঠোর সব ঘোষণা। তবে চলমান অবস্থা বিবেচনায় এসব প্রতিশ্রুতি ও তার বাস্তবায়ন কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন অর্থনীতি বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন মইনুল হাসান। এবারের নির্বাচনে প্রত্যাশা আর প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামীর নেতারা। দীর্ঘ 1.5 দশক পর রাজনীতির মাঠে দলটির সক্রিয় বিচরণ বদলে দিচ্ছে বিভিন্ন সমীকরণ। এরই মধ্যে ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে নেয় প্রতিশ্রুতির লিখিত রূপও ইশতেহার আকারে প্রকাশ করেছে দলটি, যেখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে 26টি বিষয়ে। জামায়াতের ইশতেহারে রাজনৈতিক সংস্কারের পাশাপাশি গুরুত্ব পায় অর্থনৈতিক উন্নয়নের নানা দিক। যেমন 2040 সাল নাগাদ প্রতিশ্রুতি দেয়া হয় মাথাপিছু আয় $10,000 নিয়ে যাওয়ার, বর্তমানে যা 2,500-এর কিছু বেশি। বিনিয়োগ বান্ধব পরিবেশের নিশ্চয়তার পাশাপাশি প্রতিশ্রুতি দেয়া হয় জিডিপির 14% রাজস্ব আহরণের। এছাড়া সরকারি ব্যয় বা বাজেটের আয়তন নেয়ার লক্ষ্য জিডিপির 20%, বর্তমানে যা 15-এর নিচে। যদিও এসব অর্জন নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। ওনারা অনেক ভালো জিনিস আনার চেষ্টা করেছেন, কিন্তু এগুলো ওভারঅল একটা প্রপার একটা ম্যাক্রো ইকোনমেট্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে এগুলো কনসিস্টেন্ট না। মানে আমার যে প্যারামিটার্সগুলো আমি ব্যবহার করছি, যে আমার কতখানি ট্যাক্স জিডিপি রেশিও হবে, গ্রোথ কত হবে, সেই অনুযায়ী হিসাব করলে আমার কত $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার কথা, কতটুকু সরকারি ব্যয় লাগবে, এগুলা ভিতরে অনেক গরমিল আছে। কাজে এখানে অনেক হোমওয়ার্ক করা উচিত ছিল। আলোচিত পে স্কেল বাস্তবায়নে জোর দিয়ে দুর্নীতি, অপচয় ও অদক্ষতা দূর করার কথা বলা হয় ইশতেহারে। এছাড়া ব্যাংক খাতের খেলাপি ঋণ কমানো, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ও সুশাসন নিশ্চিতে দেয়া হয় কমিশন গঠনের প্রতিশ্রুতি। এছাড়া উপযোগী বাণিজ্য নীতি, নতুন শিল্প বিকাশে উদ্যোগ ও রুগ্ন শিল্পের উন্নয়নেও দেয়া হয় একগুচ্ছ পরিকল্পনা। যে দলে ক্ষমতায় আসুক না, তাদেরকে চিন্তা করতে হবে ক্রিটিক্যাল রিফর্মসগুলো তাদেরকে সামনের 2 বছরের মধ্যে করতে হবে। প্রথম 2 বছরের মধ্যে সিগনিফিক্যান্ট রিফর্ম মেজার্স না দেখি, তাহলে বুঝতে হবে যে আমাদের অর্থনীতির যে সমস্যাগুলো সেগুলো থেকে যাচ্ছে এবং সাধারণ মানুষের সেখান থেকে কোনো সুফল পাবে না। পাবলিক সেক্টরের ওভারঅল কম্পেনসেশন বা পে এটা কম, সেটার সাথে প্রাইভেট সেক্টরের বিশাল ফারাক, সেই ব্যবধানটা ঘোচাতে হবে। এই মুহূর্তে তো আমরা একটা ইনফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, ট্যাক্সের অবস্থা ভালো না। ব্যক্তিগতভাবে মনে করি এইটা নট দ্য রাইট টাইম। সুতরাং এইটা আমার মনে হয় পরিহার করলেই ভালো হতো। 50 লাখ যুবকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা এবং তরুণ জনগোষ্ঠীর জন্য উদ্যোক্তা বান্ধব পরিবেশ সৃষ্টিতেও কাজ করার প্রতিশ্রুতি দেয় সংগঠনটি। মইনুল হাসান, 71, ঢাকা।